নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ঈদুল আজহা উপলক্ষে শান্তি কমিটির বৈঠক দুবরাজপুরে। স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতীর অভিযোগ উঠল দুবরাজপুরে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সিউড়িতে। বাগানের মধ্যে মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য মুরারয়ে। শিক্ষকের স্মরণসভা অনুষ্ঠিত হল লোকপুরে। হরিনাম সংকীর্তনের পরিসমাপ্তি কাকরতলাতে। দুবরাজপুর থানার পুলিশের উদ্যোগে আসন্ন ঈদ উল আজহা বা কোরবানি নিয়ে শান্তি কমিটির বৈঠক হল আজ বৃহস্পতিবার ১৩ জুন দুবরাজপুর পৌরসভার হলঘরে। এদিন শান্তি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুরের সিআই সুভাষিস হালদার, দুবরাজপুর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন, মানিক মুখার্জি, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খানসহ আর অনেকে। মূলত দুবরাজপুর থানা এলাকার, দুবরাজপুর শহর ও দুবরাজপুর গ্রামীণ এলাকার ইমাম সাহেব, দুবরাজপুর গ্রাম ১৬ আনার সদস্যরা ও এলাকার বিশিষ্ট মানুষজনরা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, সেই উৎসবগুলো কিন্তু বাংলায় আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই সবাই কিন্তু পরস্পর মিলিতভাবে পার করি। এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা, যে ধর্ম যার যার উৎসব সবার, একের উৎসবে আমরা সকলে সামিল হই। এই হচ্ছে বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি। দুবরাজপুর থানার, দুবরাজপুর শহর সহ ৬টি অঞ্চলে দুবরাজপুর থানা এত অঞ্চলের মানুষজন উপস্থিত রয়েছে বিভিন্ন এলাকায়। আমরা বিগত দিনে যেভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পার করেছি, সেইভাবে আমরা এই দুর্যোগ উৎসব আমরা পার করব সকলে মিলিতভাবে। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের আশ্বাস প্রশাসনের কাছে। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসন, পুলিশ, এক সময় কি হতো, আমরা যদি একটু পিছন ফিরে যাই, পুলিশ মানে একটা আতঙ্কের পরিবেশ ছিল, কিন্তু বর্তমানে পুলিশ মানুষের বন্ধু। তাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা পুলিশকে পাশে পাই। কোথাও ঝামেলা হোক, যেমন পুলিশের দায়িত্ব কর্তব্য, তেমনি কোথাও কোনো ধরনের দুর্ঘটনা হোক, পুলিশ কিন্তু সবার আগে পৌঁছে যায়। এবং আমরা দেখেছি বিভিন্ন পুলিশের ডিউটি, সেই সিভিক ভলেন্টিয়ার হোক, কনস্টেবল হোক, হয়তো রাস্তায় ডিউটি করছে, বা সারা রাত মশার কামড়কে দুবরাজপুর বাজারে স্বতন্ত্র পাহারা দিচ্ছে। এই মার্কেটে ব্যবসায়ীরা তো বাড়ি থেকে ঘুমাচ্ছে, কিন্তু তারা গান দিচ্ছে বিভিন্নভাবে। এই যে পুলিশ মানুষের পাশে থাকছে, মানুষের সেবা করছে, বিভিন্ন উৎসবে, দুর্গাপুজো, কালী পুজো, ঈদ থেকে শুরু করে বিভিন্ন উৎসবের সময় দেখেছি পুলিশকে পাশে থাকতে। এই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ। আমরা সকলে চাইব মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, যে বাংলা সমস্ত দিক থেকে শান্তিতে থাকবে, আমরা সকলে চেষ্টা করব। আমরা আগামী যে কুরবানি উৎসব, সেই উৎসবে আমি দীর্ঘদিন থেকে ১৯৯৩ থেকে দুবরাজপুর পৌরপ্রধানের দায়িত্বে রয়েছি। শহর আমাদের তথ্য গ্রামগুলো শান্তিপূর্ণভাবে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের শহরে ৮টার সময় যেমন ঈদগাতে নামাজ হবে, সেই সময় আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা দায়িত্ব নিতে হবে যে আমাদের যে হেতুমপুর রোডে সেখানে সিভিক পর্যন্ত রাখতে হবে, যাতে অনেক মানুষ একসঙ্গে রোড ক্রস করে ঈদগায় যায়, যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়। এই দিকটা একটু দেখতে হবে। ওই ৭:৩০ থেকে ৯টা পর্যন্ত ওই সময়টা নামাজ হয়ে যাওয়ার পর স্বাভাবিক হয়ে যাবে। এই বিষয়গুলো দেখতে হবে। আমরা পৌরসভার পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা রাখবো ঈদগার কাছে। এইভাবে আমরা সবাই
মিলিতভাবে উৎসবটাকে পালন করব। আরেকটা অনুরোধ থাকবে যে কুরবানিটা যত্রতত্র করবেন না, একটু ঘেরাফেরা জায়গার মধ্যে, কেননা হয়তো কোনো কুরবানি দেওয়া সেই রক্ত হয়তো গিয়ে রাস্তা দিয়ে অনেক দূর ঘুরিয়ে চলে গেল। এই ধরনের কিছু করবে না, যাতে পরিবেশ দূষিত হয়, সময় দূষিত হয়। আমরা সকলে চাইব সুন্দরভাবে মিলিতভাবে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের বিভিন্ন যারা পদাধিকারী রয়েছেন, পঞ্চায়েত মেম্বার থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের রয়েছে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সহ সকলে, আমরা সকলে মিলিতভাবে আমরা প্রশাসনকে আশ্বস্ত করব যে আমরা এই উৎসব সুন্দরভাবে পালন করব। সকলে সুখে থাকুন, ভালো থাকুন, উপরওয়ালা সকলকে ভালো থাকুন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। স্ত্রীকে গলার নলি কেটে খুন করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আহত স্বামী রাজকুমার বাউরি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের নাম পদ্মা বাউরি। জানা গিয়েছে দুবরাজপুর ব্লকের অন্তর্গত পদুমা গ্রাম পঞ্চায়েতের বোধ গ্রামের বাসিন্দা পদ্মার বিয়ে হয়েছিল ইলামবাজারের শাহপুর গ্রামের রাজকুমার বাউরির সঙ্গে। বিয়ের পর থেকে সংসারে অশান্তি হতো। 2 মাস ধরে পদ্মা তার বাবার বাড়ি বোধগ্রামে থাকছিলেন। গতকাল বুধবার 12ই জুন রাজকুমার বাউরি জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুর বাড়ি আসে। রাতে একটি রুমের মধ্যেই দুজনেই ছিল। আজ বৃহস্পতিবার 13ই জুন সকালে ঘর থেকে উদ্ধার করা হয় পদ্মা ও রাজকুমারকে। স্বামী স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। মৃত অবস্থায় পদ্মা বাউরিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এলাকার লোকজন। দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা দিলীপ বাউরি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন গ্রাম পঞ্চায়েত সদস্য দীপক ডোম জানান, সকালে আমরা খবর পেলাম যে একটা অনুপ বাউরি দাদা দিলীপ বাউরি ওর মেয়েটাকে নৃশংসভাবে খুন করেছে। আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে সকালে গেলাম, গিয়ে দেখছি তো এই অবস্থা। মেয়েটা 1.5 মাস থেকে বাবার বাড়িতে ছিল, কালকে জামাই ষষ্ঠী ছিল, জামাই এসেছিল। তারপর রাত্রে ওরা স্বামী স্ত্রী একটা বাড়িতে শুয়ে থাকে, বাবা মা পাশের বাড়িতে থাকে, আর একটা ভাই আছে, ও একটা পাশের বাড়িতে থাকে। তারপর রাতে কী ঘটনা ঘটেছে একমাত্র ওরা দুজনকে জানবে। আমরা যেয়ে দেখছি তো মেয়েটাকে গলাটা কাটা, তারপর নৃশংসভাবে খুন করেছে। তারপরে ছেলেটা একটু অসুস্থ ছিল, তাকে সঙ্গে সঙ্গে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তারপর আমরা এই ডেড বডিটা মানুষের নিয়ে এলাম। শান্তি বলতে হতো, স্বামী স্ত্রীতে হতো। আমরা একবার মিউচুয়াল করেছিলাম থানাতে বসে, তারপরে ঠিক হয়েছিল। তারপরে স্বামী স্ত্রীতে কী হয়েছে তারপরে আমরা বলতাম না। কি নাম মেয়েটার নাম? মেয়েটার নাম হচ্ছে পদ্মা বাউরি। কত বয়স? 18 বছর 2 মাস হবে। ঘটনাটা কে ঘটিয়েছে আপনারা কি জানতে পেরেছেন? ঘটনাটা ঘটেছে একমাত্র তার স্বামীকে জিজ্ঞেস করতে হবে, সে তো হসপিটালে গিয়েছে। আর তারপরে তার বাবা মা কান্নাকাটি করছে, তাদেরকে জিজ্ঞেস করেন। এবার রাতের মধ্যে ওরা স্বামী স্ত্রীতে একটা বাড়ির মধ্যে ছিল। আপনারা গিয়ে কি দেখলেন ওখানে? তাকে কি অবস্থায় দেখলেন মানে ওই স্বামীটা? আমরা দেখলাম যে মেয়েটা গলা কাটা পড়ে রয়েছে, রক্ত একদম ইয়ে। পাড়া প্রতিবেশী ভিড়ের মধ্যে আবার ওইরকম যেমন অবস্থা দেখলাম সেরকম অবস্থা হসপিটালে নিয়ে এলাম। বাড়িটা কি রক্তাক্ত হয়ে গেছে? হ্যাঁ, বাড়িটা পুরো রক্তাক্ত। আপনার কি দেখে মনে হচ্ছে যে দুজনার মারপিট মানে মারামারি করতে গিয়ে এটা হয়েছে? আমাদের দেখে মনে হচ্ছে যে মানে চাকু দিয়ে খুন করেছে, চাকুটা পাওয়া গেছে। গলার কি নলি কেটে দিয়ে? হ্যাঁ, আচ্ছা, কতদিন বিয়ে হয়েছে? 4 মাস 2 মাস 4 মাস 2 মাসে 18 মাস। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি দোষীদের শাস্তি হোক, যেন এরকম অপ্রিয় ঘটনা না ঘটে। মানে কেন ঘটলো মনে করছেন এটা? কেন ঘটলো এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার, ওই বাড়ির মধ্যে ওরাই তো ছিল।
এটা স্বামীটাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে। আমরা চাই যেন জবাবদিহি যেন সাজা হোক। পুলিশে খবর দিয়েছেন আপনারা? আমরা যেন জানিস আমাদের খবর নিয়ে গেলাম হসপিটালে মানসা হসপিটাল। আপনার নামটা? আমার নাম দীপক দম, গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কোন সংসদ? বোধগ্রাম সংসদ, পদ্মা পঞ্চায়েত। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিউড়ি 2 নম্বর ব্লকের মেটে গ্রামে। আহত বিজেপি কর্মীর নাম সন্তোষ বাগদি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতের আত্মীয়দের দাবি, সন্তোষ বাগদি সিউড়িতে জেলা পার্টি অফিসে থাকেন। আজ বৃহস্পতিবার 13 জুন তার এক আত্মীয়কে নিয়ে বাড়িতে যায় পোশাক নিয়ে আসার জন্য। তখনই তারপর চড়াও হয় তৃণমূলের লোকজন। তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত সন্তোষের মায়ের অভিযোগ, তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘক্ষণ আটকে রাখে তাদের। এক্ষেত্রে মূল অভিযোগ তৃণমূলের কোমা অঞ্চল সভাপতি বলরাম বাগদি ও তার অনুগামীদের বিরুদ্ধে। আহতকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে তাকে দেখতে যান বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। তিনি ক্ষোভ প্রকাশ করেন। যদিও তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখার্জি বলেন, ব্যক্তিগত অশান্তির জেরে ঘটনা বলে শুনেছি, তার দল খোঁজ নিচ্ছে। এদিন তিনি আরও জানান, এটা তো আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকেই এই কোমাটোমা অঞ্চলে একটা অশান্তিশীল বাতাবরণ তৈরি করার জন্য চেষ্টা হচ্ছিল এবং বিপুল ভোটে জয়লাভ, বিশেষ করে সিউড়ি 2 নম্বর ব্লক থেকে বিজেপিকে ধূলিসাৎ করে দিয়ে তৃণমূলের প্রার্থী যেভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন, তাতে স্বাভাবিক কারণেই বিজেপির গাত্রদাহের কারণ হয়েছে এবং তারা কথায় কথায় নানা রকম অশান্তি করার চেষ্টা করছে। সেই রকম একটা অশান্তিকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে শুনেছি, একটু ঘটনা ঘটেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব খবর নিয়ে যে কারা কি ঘটনা ঘটেছে। তবে আমরা কোনো মতেই চাই না, জেলা চাই না, রাজ্য চাই না যে নির্বাচনের পরবর্তী সময় আবার কোনো ধরনের হিংসা হোক। সেরকম হিংসা হলে দলগতভাবে থেকে তার ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলকে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল আদপি কোনো মারধর করেনি। শুনেছি সেখানে তাদের ব্যক্তিগত একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয়েছে। পাশাপাশি বিজেপির তরফ থেকে জানানো হয়, আমাদের বিজেপির কর্মী সন্তোষ বাগদি দীর্ঘদিন ঘরছাড়া ছিল। ইলেকশনের পর থেকেই ও ঘরছাড়া ছিল, থ্রেটনিং ছিল ওর উপরে। আজকেই বাড়ি গেছিলো সকালে জামা প্যান্ট নিয়ে আসার জন্য, এক কাপড়ে চলে এসেছিলো বলে নতুন জামা কাপড় নিয়ে চলে আসবে এই জন্য। তো বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বলরাম বাগদির টিম, যে নামগুলো আপনারা শুনলেন, তৃণমূলের দুষ্কৃতীরা এরা অ্যাটাক করে এবং ওকে প্রচণ্ড রকম মারধর করে। এবং মারধর করার পরে যখন ওকে হসপিটালে নিয়ে আসছিল, তখন হসপিটাল আসার পথে ওকে আবার আটকে রাখে, যাতে কেস টেস যাতে না হয় সেই ব্যাপারে ওকে যা কাউন্সিলিং করার ওদের স্টাইলে সেগুলো করে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে ওকে ধমকি টমকি দিয়ে তারপর ওকে ওর মা আর একটা টোটো দিয়ে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। শতাব্দী রায়ের জেতার পরে গণতন্ত্র সুরক্ষিত আমাদের এখানে, বিরোধী দল কেউ করতে পারবে না। ওরা কি করতে চাইছে আগামী দিনে সেটা স্পষ্ট করে দিল। কি স্টেপ নেবেন আপনারা? আমরা তো পুলিশ কেসও করবে এবং তারপরে আমরা রাজনৈতিকভাবে যেটা আন্দোলন করার সেই আন্দোলনের দিকে যাব। আমরা আমাদের জেলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কি করার সেটা আমরা ঠিক করব। ভোটের পর থেকে কেন ভোটের পর থেকেই একটা হুমকি ছিল, কিন্তু একটুখানি চুপচাপ ছিল। রেজাল্ট বেরোনোর পর পুরোপুরি ঘরছাড়া। আমাদের অসংখ্য কর্মী সিউড়ি 2 ব্লকের তারা ঘরছাড়া রয়েছে। তারা আমাদের পার্টি অফিসে এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবস্থা করেছি থাকার। এই মুহূর্তে কতজন ঘরছাড়া আছে?
এই মুহূর্তে প্রায় 25-30 জন টোটাল ঘরচারা আছে। আইসিকে জানানো হয়েছে? আইসিকে জানানো হয়েছে, আমি নিজে ডিএসপি ডিএনটিকে ফোন করেছি, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারকে ফোন করেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, পুলিশ কোনো রেস্কিউ করেনি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 13 জুন বাগানের মধ্যে মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো বীরভূম জেলার অন্তর্গত মুরারইয়ের ধিতোরা গ্রামে। বীরভূমের মুরারই থানার ধিতোরা গ্রামের পাশে সন্ন্যাসী বাগানের ঝোপের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী। তারপরে খবর দেওয়া হয় মুরারই থানায়। মুরারই থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম রাজু শেখ, তার বাড়ি বীরভূমের মুরারই থানার পলসা গ্রামে। মুরারই থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মৃত ব্যক্তিকে কি খুন করা হয়েছে নাকি অন্য কিছু, তার তদন্ত শুরু করেছে বীরভূমের মুরারই থানার পুলিশ। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। দীর্ঘ 24 বছর জীবন লড়াই সংগ্রামের পাশাপাশি পিতার স্বপ্নের ডালি নিয়ে গতকাল বুধবার 12 জুন সন্ধ্যায় লোকপুর মহামায়া মন্দির সংলগ্ন স্থানে গৌতম রায়ের স্মৃতিসন্ধ্যা নামক স্মরণসভা অনুষ্ঠিত হয়। 24 বছর মৃত্যুবার্ষিক উপলক্ষে 24টি প্রদীপ প্রজ্বলন এবং মৃত শিক্ষকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। জানা যায়, লোকপুর গ্রামের বাসিন্দা রাজনগর ব্লকের ভবানীপুর হাই স্কুলের গণিতের শিক্ষক ছিলেন গৌতমবাবু। সেই সাথে আঞ্চলিক কবিতা লিখে বেশ সুনাম অর্জন করেন। সেই সমস্ত কবিতাসহ গৌতমবাবুর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী, ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরের মানুষজনের লেখা দিয়ে সজ্জিত গৌতম সরণী নামক একটি পুস্তিকার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কবি সমরেশ মণ্ডল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসীম শীল, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ বিশ্বাস, দ্বিজেন পাল, লোকশিল্পী নারায়ণ কর্মকার, পত্রিকা সম্পাদক সুনীল সাহা, চিকিৎসক অঞ্জন চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌতমবাবুর মেয়ে মৌমিতা রায় নায়ক। এদিন তিনি এই স্মরণসভা সম্পর্কে জানান। জুন আজকের দিনে আমার বাবা 24 বছর আগে আমাকে নিয়ে ভেলোর ডাক্তার দেখাতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়েন। সেখানে আমি ফিরে এলেও আমার বাবা আর ফিরে আসেননি। আমার বাবা ছিলেন একজন গণিতের শিক্ষক, কিন্তু গণিতের শিক্ষক হওয়ার সাথে সাথেও উনি খুব ভালো কবিতা লিখতেন। সেই কবিতার ডায়েরি হারিয়ে যায়। বিভিন্ন জায়গা থেকে সেই কবিতাগুলি সংগ্রহ করে তারই একটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছি। আজকের দিনে তার একটা স্মৃতিসন্ধ্যার আয়োজন করা হয়েছে। সেই স্মৃতিসন্ধ্যায় এই বইয়ের মরূপ উন্মোচন করা হবে। আর সেখানে উপস্থিত থাকছেন কবি সমরেশ মণ্ডল, অসীম শীল, আমাদের সকলের প্রিয় নারায়ণ কর্মকার, আরও অনেকে। এই আগ্রহটা আমাকে দেখাতে গিয়ে বাবা চলে গেছে, তো তাই কোথাও না কোথাও মনে একটা কষ্ট ছিল যে বাবার ইচ্ছেটা পূরণ করব। সেই ইচ্ছে থেকে চেষ্টা করতাম কবিতাগুলো খোঁজার কিছুগুলো খুঁজে যখন আমি পাই, তখন আমি অসীম কাকুর কাছে যাই। অসীম কাকু আর সমরেশ জেঠু, ওদের দুজনের হাত ধরেই আমার আজকের এই বই প্রকাশ। ওনারা না থাকলে এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব হতো না। দীর্ঘ 24 বছর পর, কারণ যখন আমার বাবা মারা যান আমার বয়স ছিল 9 বছর, আমি অনেকটাই ছোট। তারপর সেই কবিতার ডায়েরি খোঁজার অনেক চেষ্টা করেছি, পাইনি। যিনি নিয়েছেন তিনি ফেরত দেননি। পরবর্তীতে এই কবিতাগুলো সংগ্রহ করতে এবং সঠিক মানুষের হাত ধরে এই বই প্রকাশের মাধ্যমে আসতে একটু সময় লেগেছে। আমরা বড় হয়েছি, নিজে পড়াশোনা কমপ্লিট করেছি, তারপরে এই খোঁজ চালাতে একটু সময় লেগেছে। আগামী দিনের স্বপ্ন, যদি সব বই কবিতাগুলো আমি উদ্ধার করতে পারি। যিনি বাবার কবিতার ডায়েরি নিয়ে রেখেছেন তিনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাকেও অনুরোধ করব, প্লিজ এই ডায়েরিটা আমাকে ফেরত দিন। আপনার কাছে একটা কবিতার ডায়েরি, কিন্তু ওটা আমার কাছে একটা স্বপ্ন। ওই ডায়েরি যদি আমি ফেরত পাই, বাবার সব কবিতাগুলো নিয়ে কবিতার একটা বই বেরোবে।
আমার নাম মৌমিতা রায় নায়ক, আমি বড় মেয়ে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। বীরভূম জেলার কাকরতলা থানার মুন্দিরা গ্রামবাসীদের আয়োজনে মুন্দিরা গ্রামে শাস্ত্রীয় আচার মেনে গত রবিবার সন্ধ্যায় শুভ গন্ধা দিবসের মাধ্যমে শুরু হয় 24 প্রহরব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন ও লীলা কীর্তন গান। সোমবার ভোর থেকে শুরু হয় অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন। পরের দিন মঙ্গলবার ও বুধবার রাত্রে লীলা কীর্তন গান পরিবেশিত হয়। আজ বৃহস্পতিবার 13 জুন সকালে পরিবেশিত হয় কুঞ্জবিলাস গান। গান শেষে বৈকালে মহন্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। রাত্রে 8 থেকে 10,000 ভক্তদের সুস্বাদু প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। এদিন কমিটির তরফ থেকে জানানো হয়, সন্ধ্যায় আমাদের মুন্দিরা গ্রাম সুলনার পক্ষ থেকে আমাদের গন্ধা দিবস শুরু হয় 24 প্রহরের, এবং সোমবার, মঙ্গলবার, বুধবার অখণ্ড হরিনাম সংকীর্তন সারাদিন চলে এবং রাত্রে কৃষ্ণপাল কীর্তনীয় কৃষ্ণপাল মহাশয়ের কীর্তন লীলা কীর্তন পরিবেশন করেন। আজ কুঞ্জভঙ্গ বৃহস্পতিবার এবং রাতে আমরা মুন্দিরা গ্রাম সুলনার পক্ষ থেকে 8 থেকে 10,000 লোকের মহোৎসবের আয়োজন করেছি। সকলকে মহোৎসব বিতরণ এবং প্রসাদ আমরা বিতরণ করব। এই অর্থ আমাদের মুন্দিরা গ্রামের সমস্ত লোক এবং আশেপাশের সমস্ত লোক আমাদের এতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা এই মহোৎসবটা খুব সুষ্ঠুভাবে আমরা আয়োজন করতে পারি। প্রায় 8 থেকে 10,000 লোকের আমাদের সেবার আয়োজন আছে। আমার নাম প্রলয় ঘোষ, আমি মুন্দিরা গ্রাম সুলনার একজন মোড়ল। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।